দেশের সার্বিক উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনার চিত্র তুলে ধরতে আমাদের নিয়মিত অনুষ্ঠান উন্নয়নে বাংলাদেশ। আপনাদের সাথে আছি আমি মানসুরুল হক। দর্শক, আমাদের আজকের অতিথি মাধবপুর ও চুনারুঘাটের মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে বিপুল ভোটের ব্যবধানে সংসদ সদস্য নির্বাচিত হয়ে এলাকার উন্নয়নে ব্যাপক কাজ করে যাচ্ছেন এবং সোশ্যাল মিডিয়ায় খুবই জনপ্রিয় একজন মানুষ। দর্শক, আর কথা বাড়াবো না, আমাদের আজকের অতিথি হবিগঞ্জ 4 আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত। ধন্যবাদ, থ্যাংক ইউ। বসুন প্লিজ। আপনি নির্বাচিত হওয়ার পর প্রথমেই বলেছিলেন যে সাধারণ মানুষের পক্ষে কথা বলবেন, দুর্নীতির বিরুদ্ধে কথা বলবেন, নিপীড়িত মানুষের পক্ষে কথা বলবেন। কতটুকু পারছেন বলে আপনি মনে করেন? যে কারণে আমাকে মানুষ এমপিতে ভোট দিয়েছেন, এটার একটা কারণ ছিল যে আমি দুর্নীতির বিরুদ্ধে কথা বলি, আমি নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে দাঁড়াই। তো আমার কিন্তু এতে খুব একটা ব্যত্যয় হয়নি, কারণ সম্পদ বানানোর নেশা যদি আপনার না থাকে তাইলে কিন্তু ওইগুলো অত কঠিন কাজ না। আর এটা হচ্ছে গিয়ে ভয়কে যদি আপনি জয় করতে পারেন তাহলে আর ভয় কিসের। আর আরেকটা বিষয় হচ্ছে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে সব কিছুর মূলে হচ্ছে গিয়ে দুর্নীতি। আমাদের দেশটা কোনোভাবেই আগাবে না যদি দুর্নীতি আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন। তো বড় কয়েকটা সমস্যা আছে, একটা দুর্নীতি, আরেকটা হচ্ছে মাদকের কারণে যেভাবে ছড়াই পড়ছে আমাদের, এইটাও আমাদের জন্য একটা বড় সমস্যা। তা আমি আরেকটা জিনিস বিশ্বাস করি যে মাদকও কিন্তু বাড়তেছে দুর্নীতির কারণে, কারণ দুর্নীতিবাজরা আরও বেশি টাকা বানাচ্ছেন আরও বেশি মাদক ব্যবসার মধ্য দিয়ে। সুতরাং দুর্নীতি যদি নিয়ন্ত্রণ করা যায় তাহলে সম্ভব। তো আমি আমার এলাকায় বিভিন্নভাবে বিভিন্ন জিনিসে আপনি গেলে দেখতে পাবেন যে চা বাগানের শ্রমিকদের আগে 5,000 টাকা করে দেয়া হতো মোবাইলের মাধ্যমে। আমি এইবার গিয়ে দেখলাম কি যে চা বাগান শ্রমিকের নাম ঠিক আছে, বাবার নাম ঠিক আছে, ঠিকানা ঠিক আছে, কিন্তু শুধু যে অ্যাকাউন্টের টাকাটা যায় এই টাকাটা চলে যায় আরেকজনের কাছে। এইবার আমি করলাম কি, সবগুলা লিস্ট আমি টাঙাই দিলাম চা বাগানগুলাতে, দিয়ে এদেরকেই বললাম যে আপনারা যাওয়ার সময় একবার, আসার সময় একবার দেখে যাবেন আপনার নাম আর পাশে যে মোবাইল নাম্বারটা দেয়া যেটা দিয়ে টাকা আসে এটা আপনার কিনা। আমি খেয়াল করে দেখলাম যে একটা বাগানে 400-র মতো লোক ছিলেন, তার মধ্যে মনে হয় 60 থেকে 70টা হচ্ছে কি আপনার ফলস। এর মানে এই টাকাটা অন্য আরেকজনের কাছে চলে যাচ্ছিল। এখন আমি সব আস্তে আস্তে জায়গায় নিয়ে আসতেছি। আরেকটা বিষয় কি, আমাদের দুর্নীতির মধ্যে সবাই জড়াই গেছে। আমার একটা বিশ্বাস সাধারণ মানুষের ভালোবাসা আছে তো, আর আমার যেহেতু অন্য যেসব কারণে মানুষ জায়গা থেকে সরে পড়ে, এগুলো আমার মধ্যে নাই। আপনার অনেক মূল্যবান কথা শুনছিলাম। আমাদের হাতে একটি বিশেষ প্রতিবেদন রয়েছে, চলুন প্রতিবেদনটি দেখি। দর্শক, সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের কথা শুনছিলেন। এবার আপনাদের জন্য একটি বিশেষ প্রতিবেদন, চলুন দেখি কি আছে এই প্রতিবেদনে। হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার পীরবাজার গ্রামের এই বাড়িতেই জন্মগ্রহণ করেন মানবতার ফেরিওয়ালা ব্যারিস্টার সুমন। এখানেই কেটেছে তার শৈশব কৈশোর। বাড়িতে ঢুকেই মনে হবে এটি একটি ফুটবল ক্লাব। ড্রয়িং রুমে সাজানো রয়েছে অসংখ্য ট্রফি, ক্রেস্ট ও স্মৃতি বিজড়িত ছবি। কতটা ফুটবল প্রেমী হলে নিজ বাসভবন স্পোর্টস ক্লাব বানিয়ে রাখেন তা এই চিত্র দেখে সহজেই অনুমান করতে পারছেন। 6 ভাই বোনের মধ্যে সৈয়দ সায়েদুল হক সুমন সবার ছোট। পিতা সৈয়দ এরশাদ আর মাতা আম্বিয়া বেগম। স্ত্রী মিসেস শাম্মী আক্তার, তিনি 2 সন্তানের জনক। চুনারুঘাটের কৃতি সন্তান ব্যারিস্টার সুমন বহু গুণে গুণান্বিত একজন মানুষ। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, সামাজিক কার্যক্রম, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, নিজ উদ্যোগে রাস্তা ও ব্রিজ নির্মাণ, খেলাধুলা সহ অসংখ্য মানবিক কার্যক্রমে জড়িত থাকায় ব্যারিস্টার সুমনের খ্যাতি রয়েছে দেশে এবং বিদেশেও। 2022 সালের সিলেটের আকস্মিক বন্যাকে বিশেষজ্ঞরা 122 বছরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বন্যা বলে আখ্যায়িত করেছেন। ইতিহাসের কঠিন এই দুঃসময়ে সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়ে যে নজির সৃষ্টি করেছেন তা স্মরণীয় হয়ে থাকবে। করোনাকালীন সময় তিনি মানুষের পাশে দাঁড়িয়েছেন, কাজ করেছেন অসহায় মানুষের জন্য,
মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য এই কালজয়ী গানের সাথে ব্যারিস্টার সুমন নিজেকে জুড়ে দিয়েছেন। মানুষের কল্যাণে নিজেকে সোপর্দ করেছেন। ভালোবাসার চাদরে জড়িয়ে রেখেছেন মাধবপুর চুনারুঘাটের মানুষদের। আর তারই প্রতিদান পেয়েছেন এই দুই উপজেলার মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জয়ী করেছেন। সংসদ সদস্য হয়ে ব্যারিস্টার সুমন মাধবপুর চুনারুঘাট উপজেলার উন্নয়নে কাজ করে চলেছেন। তার ঐকান্তিক প্রচেষ্টায় এই দুই উপজেলা হবে উন্নয়নের রোল মডেল। আপনি তো এলাকায় অনেক কাজ করেছেন, যেমন বিভিন্ন ধরনের সামাজিক উন্নয়ন, খেলাধুলা, বিশেষ করে ফুটবল খেলাও আমরা দেখেছি। সাধারণ মানুষকে নিয়ে আপনি সম্পৃক্ত করে বিভিন্ন কাজ করেছেন। তো আপনার কি অনেক আগে থেকে পরিকল্পনা ছিল যে আপনি এমপি ইলেকশন করবেন? শুনেন, আমার পরিবারের মধ্যে একজন ইউনিয়ন পরিষদের মেম্বারও নাই, আমার পরিবারের মধ্যে একজন অ্যাডভোকেট নাই। তো আল্লাহর কি মানে আমার প্রতি ব্লেসিংসটা যে পরিবারের মধ্যে একজন অ্যাডভোকেটও নাই, এই পরিবারে আমি ব্যারিস্টার হয়ে গেছি। যে পরিবারে একজন মেম্বারও নাই, এই পরিবার থেকে আমি এমপি হয়ে গেছি। সুতরাং আমার তো এই বিষয়ে চিন্তা করার জন্য তো নতুন, যে আমি যদি দেখতাম যে আমার বাবা চেয়ারম্যান ছিলেন, মেম্বার ছিলেন, তাহলে একটা না হয় আমার বাবারে দেখে মনে হতো না আমার বাবা যেহেতু চেয়ারম্যান, আমি একটা উপজেলা চেয়ারম্যান হব বা এমপি হব। এগুলা কিছুই আমার মধ্যে ছিল না। আপনি আমারে বলতে পারেন আমি বিপদে ফেলে যেতে পারি না, জি, এটা আমাকে কষ্ট দেয়। এই কষ্টের কারণে আমি দেখি যে আরে আমি 2 লাখ টাকা খরচ করলে একটা ব্রিজ বানাইতে পারতেছি, এই ব্রিজ দিয়ে এতগুলা বাচ্চা পানির সময়ে সুন্দর করে পার হইতে পারতেছে, দেখতে ভালো লাগে। আমি তো পুরাপুরি বিশ্বাস করি যে এমপি হওয়ার পর আমার এলাকার মানুষের ছেলেরা মেয়েরা আমার শেষ বয়সে এরাই আমাকে দেখবে। জি, এই যে আপনি ব্রিজের কথা বললেন, আমরা জানি যে আপনি এমপি নির্বাচিত হওয়ার পূর্বে ব্যক্তিগত তহবিল থেকে আপনি অনেক ব্রিজ করেছেন, ছোটোখাটো ব্রিজ। তো আবার আমরা এটাও জানি যে আপনি এমপি হওয়ার পর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে ছোটো ছোটো ব্রিজ কালভার্ট করার জন্য আপনি একটি ডিউ লেটার দিয়েছেন এবং সেই ডিউ লেটারটা অনুমোদিত হয়ে বর্তমানে কার্যক্রম চলমান। তো এই যে ব্যক্তিগত তহবিল থেকে এক সরকারি তহবিলে ব্রিজ করছেন, এই জায়গাটায় আপনার অনুভূতিটা কি? শুনেন, অনুভূতি হচ্ছে কি আমি 2 কোটি টাকা বরাদ্দ পাইছি। জি, টিআর কাবিকা টাবিকা মিলে 2 উপজেলায় 1 কোটি 1 কোটি। এই পর্যন্ত আমার কাজ হয়ে গেছে প্রায় 3.5 কোটি টাকা। এখন আপনি বলেন যে আপনি তো 2 কোটি টাকা দিয়ে 3.5 কোটি টাকার কাজ করলেন কিভাবে? কারণ আপনার প্রতি যদি মানুষের বিশ্বাস থাকে তাহলে মানুষ পকেটে হাত দিতে একটা সেকেন্ডও ওয়েট করে না। আপনি তো ব্যক্তিগতভাবে আগে করেছেন অনেক কাজ, কিন্তু এই 4 মাসে সরকারিভাবে আপনার এলাকায় কি কি উন্নয়ন করতে পেরেছেন? এই 4 মাসে সরকারিভাবে দুর্যোগ মন্ত্রণালয় থেকে যা দিছিলেন, আমি আগেই ঘোষণা দিয়ে দিছি যে আমি 4টা গার্ডার ব্রিজ পাইছি, জি, এই 4টা আমি কালভার্ট পাইছি, জি, এবং যেসব জায়গায় আমার কাজ হচ্ছে, আমার লোকজনের কাজ হচ্ছে গিয়ে ভাগ বাটোয়ারা না, জি, আমার লোকজনের কাজ হচ্ছে গিয়ে ঠিকমতো কাজের ভাগ বাটোয়ারাটা হচ্ছে কিনা। এক্সট্রা বরাদ্দ বাদ দেন, যা বরাদ্দ আছে তা যদি আমি কাজে লাগাই যেতে পারি, আপনি 3 বছর থেকে 4 বছর পরে বঙ্গবন্ধুর সোনার বাংলার যে একটা মডেল, উপজেলা বেস যে মডেল, এই মডেলটা আপনি আমার এলাকায় দেখতে পাবেন। আপনার উপজেলা চুনারুঘাট এবং মাধবপুরে আপনার এমপি হওয়ার পূর্বে এমন কি কোনো নেতিবাচক ধারণা ছিল তাদের প্রতি, যেটা এমপি হওয়ার পর তাদের সাথে কাজ করার পর একটু পরিবর্তন হয়েছে? এমন কি কোনো বিষয় রয়েছে? না, আগে তো ধরেন কেউই জানতো না কি হচ্ছে। এইবার যেমন ধরেন আমি 29 কোটি টাকা বরাদ্দ পাইছি হচ্ছে গিয়ে টোটাল মাত্র 2.5 থেকে 3 মাসের মাথায়। জি, এইটা আমি সবাইকে বলে দিছি। জি, কোন মন্ত্রণালয় থেকে আপনারা যা যা দেন, ধরেন কৃষি মন্ত্রণালয় থেকে এই যে কম্বাইন্ড হারভেস্টার বলে যে ধান কাটে এরকম মেশিন, জি, আমরা 15টা মেশিন পাইছি 2 উপজেলায়। আমি ঘোষণা দিয়ে দিছি, কারা কারা পাইছে লিস্টও চলে আসতেছে। আর আমি যেহেতু ওপেন, সাংবাদিকরা আরও যেসব জায়গায় ছোটোখাটো বন্ধ আছে দরজা, এগুলা ভেঙে চুরমার করে দিচ্ছে। সরকারি কর্মকর্তাদের কাছ থেকে, বিশেষ করে আপনার 2 উপজেলা চুনারুঘাট এবং মাধবপুরে, তাদের কাছ থেকে আপনার যে এক্সপেক্টেড যে প্রাপ্তি, যেটা আপনি এক্সপেক্ট করেন তাদের কাছে, সেটা কি আপনি পাচ্ছেন এখন? এখানে একটা বিষয় কি, সরকারি কর্মকর্তাদের অনেক দিনের একটা প্র্যাকটিস হয়ে গেছে, জি, অন্য নেতাদের সাথে থেকে। জি, যে প্র্যাকটিসটা কীরকম, এই নেতাদেরকে ধরেন 60% দিতে হবে, জি, বা 60% কোনোভাবে নেতাদের ঘরে যাবে বা নেতার আশেপাশের লোকজনের যাবে, সবাই ভাগে কিছু না কিছু ওই পায়, শুধু জনগণ পায় না। জি, তো এইখান থেকে আমাকে বের করে আনতে হইতেছে যে ভাই
এইখানে তো উনি তো আর এই জিনিস খায় না। জি তো যখন আমি খাই না, তখন সরকারি কর্মকর্তার যদি কেউ খাওয়ার ইচ্ছা থাকে, উনিও অতটা অনুপ্রাণিত হন না যে। আর আমার ব্যাপারে একটা বদনামও আছে, আমি লোক বেশি ভালো না, কখন কি বলে ফেলি। ধরেন দুর্নীতির ব্যাপার হইলে আমার মাথা ঠিক থাকে না। জি জি জি। তা আমি যে ধরেন হয়তো এইরকম কি করি না যে রাগ ডাক করে বলি না যে আহা উনি সম্ভবত মেরে দিয়েছেন, এগুলা না। আপনি মারছেন, আপনি চোর, ডিরেক্ট বলেন। ডিরেক্ট বলি। আর চোর মানে চোর আপনি। জি তো এই ডিরেক্টটা যদি আমি আরো আগে কিছু লোকদেরকে একসাথে নিয়ে বলতে পারতাম, জি। কবে বাংলাদেশ বদলাই যেত। আপনি যেটা বলছিলেন যে এই যে সাহসের সাথে আপনি সব কাজ করছেন, বিভিন্ন পর্যায়ে কথা বলছেন, দুর্নীতির বিরুদ্ধে সাধারণ মানুষের পক্ষে কথা বলছেন, এবং আমরা দেখেছি যে সংসদে দাঁড়িয়েও আপনি অনেক নির্ভয়ে অনেক অপ্রিয় সত্য কথাগুলো আপনি বলছেন। তো এই যে অপ্রিয় সত্য কথাগুলো পাবলিকের সামনে গণমাধ্যমে আপনি বলছেন, এই জায়গাটা কি কোনো আপনি চ্যালেঞ্জ ফেস করছেন, যেটা আপনার পরবর্তীতে হুমকি বা কোনো ব্যক্তিগত কোনো চ্যালেঞ্জ রয়েছে কিনা? আমার ফ্যামিলি আমাকে নিয়ে খুবই উদ্বিগ্ন। জি। যে আমাকে মেরে ফেলা হইতে পারে, আমাকে অপমান করা হইতে পারে, আমাকে ধরেন কত ধরনের বিপদ আসতে পারে। এখন এগুলা তো বসে থাকলে তো চলবে না। এখন নক্ষত্রেরও তো পতন হয়। জি। আমার তো বিষয়টা এমন না যে এই নক্ষত্র হয়ে থাকতে হবে, পতন হইলে চলে যাব। আমার তো যেভাবে আমি আসি তাতে যদি বুঝতাম যে খুব আরাম পাচ্ছি, তাহলে না হয় এখান থেকে চলে গেলে আমার কষ্ট হইতো। আমার উজ্জ্বল পেইনটা তো আমার মধ্যে থাকবে না, এইসব তো নাই আমার মধ্যে। বরং আপনি জানেন সকালবেলা উঠে কত লোকের তদবির আমার শুনতে হয়। এটা তো এমপি থাকার কারণে আমাকে আরো বেশি শুনতে হয়। তা আমার কথা হলে আমার কাছে উত্থান, নক্ষত্র, পতন এগুলা কোনো আলাদাভাবে মিন করে না। জি। আপনি ব্যক্তিগত পর্যায়ে কোনো হুমকি পেয়েছেন কি? আরে এটা প্রতিদিনই হুমকির মধ্যে থাকি। জি। হুমকি তো আপনি ফিল করলেই হুমকি, আর না করলে কি? না আপনি আমার মানেন দেখে না আমি এমপি, মানেন আপনি, আর না মানলে কি করবো আমি? আপনারটা আপনি খান, আমারটা আমি খাই। আমি এগুলার স্বাভাবিকভাবে মেনে নিছি। তবে অস্বাভাবিকভাবে যেটা আমি মেনে নেই নাই, এটা হচ্ছে গিয়ে আমি না বদলাইয়া যাইতে চাই না। জি। আমি দেশটাকে বদলাইতে চাই, এটা আমি দেখে যেতে চাই। জি। জন্মের পরে যেটা পাইছি আমি, মৃত্যুর আগে অথবা চলে যাওয়ার আগে এর চেয়ে ভালো একটা জিনিস রেখে যেতে চাই। এটা আমার ব্যাপক ইচ্ছা। জি। আমরা আশা করব আপনার সেই ইচ্ছা পূরণ হোক। থ্যাংক ইউ। আপনি বলছিলেন যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে আপনি অনেক বরাদ্দ পেয়েছেন। তো আরও যে অন্যান্য মন্ত্রণালয় রয়েছে, ওই সকল মন্ত্রণালয় থেকে কি আপনি পর্যাপ্ত আমি এলজিডি থেকে পাচ্ছি, জি, দুর্যোগ ব্যবস্থাপনা থেকে পাচ্ছি, কৃষি বা ওইগুলা থেকে এখনো পাওয়া শুরু করে নাই। আবার সবাই দিবেন কিনা তাও জানি না। আমার কিছু কিছু মন্ত্রণালয় আছে, তারা আবার আমারে পছন্দ নাও করতে পারেন। জি। কারণ অনেক লোক, অনেক এই মানে মাননীয় মন্ত্রী মহোদয় যারা আছেন মন্ত্রণালয়ের, অনেকের সাথে আমার ব্যক্তি সম্পর্ক অতটা উষ্ণ না। তো এখন এই ক্ষেত্রে তো কিছু বাধা থাকতেই পারে। তারপরে আল্লাহর দিকে তাকাইয়া যদি তারা মনে করেন যে না আমার লোককে ঠকাবেন না, তাহলে আমার মাল দিবেন বরাদ্দ। আর নাইলে আমি তো এমপি আছি আর আপনি মন্ত্রী, আমারও তো কামড় দেওয়ার সুযোগ আছে। জি জি জি। আমার মাল যদি না দেন, আর আমি নিজে যেহেতু 2 নাম্বার না, আমি কোনো 2 নাম্বারই হইতে দিব। সেই সাহসটা আপনার রয়েছে। সাহস মানে কি পুরা পুরা। এই যে আপনি বলছিলেন যে এই যে সিন্ডিকেট, তো এই সিন্ডিকেট ভাঙা বা এই যে প্রপার ওয়েতে কাজ করার ব্যাপারে আপনার কি সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা রয়েছে? পরিকল্পনা শুনেন, কাজ করতে থাকেন, পরিকল্পনা এসে যাবে। আপনি এসি রুম থেকে বেরোয় ঘামতে থাকেন, ঘাম কখনো প্রতারণা করে না। আর যিনি ঘাম দিয়ে গোসল করেন তিনি ইতিহাস বদলান। এটা আমার একটা বেসিক কথা। এই যে সিন্ডিকেট বা দুর্নীতির বিরুদ্ধে আপনি কিভাবে কাজ করছেন আপনার উপজেলায়? একেবারে আমার চোখের সামনে যা পড়তেছে আমি বুঝি না। জি। আমি কি এমপি হয়েছি কি ধরেন তৃণমূল থেকে, আমি বুঝি না? আমি চোখ দেখলেই তো বুঝি 2 নাম্বার কিনা। এরপরে আমার জানা আছে না কোথায় কোথায় বাড়ি দিলে 2 নম্বরই কন্ট্রোল হবে। একজন এমপি চাইলে পারে না এমন কোনো জিনিস নাই। আমাদের হাতে আরেকটি বিশেষ প্রতিবেদন রয়েছে, চলুন প্রতিবেদনটি দেখি। দর্শক দেখিনি বিশেষ প্রতিবেদনটি। সুপ্রিয় দর্শক, আমাদের গন্তব্য হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলা। মাধবপুর উপজেলার পূর্বে চুনারুঘাট উপজেলা। সড়ক পথে মাধবপুর উপজেলা পার হতেই রাস্তার দুপাশে চোখে পড়বে সবুজে আচ্ছাদিত চা বাগান, সাতছড়ি জাতীয় উদ্যান ও উঁচু নিচু পাহাড়। 427 বর্গ কিলোমিটার আয়তনের এই উপজেলায় নানা ভাষাভাষী এবং জাতি, ধর্ম, বর্ণ ও গোত্রের মানুষের বসবাস। তাদের জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করছেন হবিগঞ্জ 4 আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। তার নির্বাচনী প্রতিশ্রুতি ছিল পর্যটন সমৃদ্ধ এই এলাকাকে বদলে দেওয়ার, আর শপথ নেওয়ার পর থেকেই
তিনি কাজ শুরু করেছেন কাঙ্ক্ষিত উন্নয়নের। শুরুতেই উদ্যোগ নিয়েছেন একসময়ের স্রোতস্বিনী মরা নদীর দীর্ঘদিনের আবর্জনা পরিষ্কার করে সুদৃশ্য লেক নির্মাণের কাজ চলমান আছে, যা এখন দৃশ্যমান। আমাদের এই যে মরা নদীটা ব্রিটিশ পিরিয়ডের পর থেকে আবর্জনায় ভরা ছিল। আল্লাহ রহমতে আমাদের যে সুমন ভাই, উনি যে উদ্যোগ নিয়ে এটা পরিষ্কার করছেন, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি। বলে আবর্জনা আসিল, গন্ডল লাগি মানুষ আরতে হয় না। এখন টাইন দিয়েছেন, আল্লাহ দিয়েছেন টাইন, ইয়ে কাম কাজ করাইতেছেন, অফাইও করাইতেছেন, মাধবপুরও করাইতেছেন। এখন দর্শকের কাছে ওই টাইনের লাগি সবাই দোয়া করতা। তার ঐকান্তিক প্রচেষ্টায় এই আদিবাসীদের জীবনে রেখেছে উন্নয়নের ছোঁয়া। তাদের যাতায়াতের জন্য নির্মাণ করা হয়েছে সাতছড়ি মাটির রাস্তা সহ এই যোগেশ বর্মা সেতু। ব্রিজ হওয়ার আগে আমরা অনেক কষ্ট ছিল, আমরা স্কুলগুলো যাইতে পারতাম না, বাজার হাট যাইতে পারতাম না, অনেক কষ্ট। আমরা হাসপাতালে বিভিন্ন অসুখ রুগী হলে নিতে পারতাম না। তারপরে এই গ্রামে রুগীগুলো মারা যাইতো। মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ শাহরুল সুমন মানবতার ফেরিবেলা উনি ব্রিজ দেওয়ার পরে আমরা বাজার হাট, স্কুল, কলেজ সবাই যাতায়াত করতে অনেক সুবিধা। পাহাড়ের ঢল যখন নামতো তখন যোগাযোগ বিচ্ছিন্ন থাকতো এই আদিবাসীরা। এমনকি পাহাড় ভেঙে বসত বাড়ি হারিয়ে দিশাহারা হয়েছেন অনেকেই। সেই অবস্থা এখন আর নেই। এখন তাদের জীবনযাত্রায় পরিবর্তন এসেছে। আগে তো কষ্ট আসলো, আমরা ব্রিজটা হয়েছে খুব ভালো হয়েছে, বাজার হাট করতে পারে। উনি তো আমাদের জন্য অনেক কিছু করছে, তারপরেও ওনারে ধন্যবাদ এই ব্রিজটা করার জন্য। আর একটু আমাদের জন্য সুবিধা হইতো যে গাইড হলটা করে দেয়, তাহলে আমাদের যে ধসে পড়তেছে এটা আর ধসবে না আর কি। পাহাড় ধসের মূল কারণ ছিল অবৈধ বালি উত্তোলন। ব্যারিস্টার সুমন অবৈধ বালি উত্তোলন সিন্ডিকেট শক্ত হাতে দমন করেছেন। তাই নদী ভাঙন ও পাহাড় ধসের ঘটনা এখন অনেকাংশেই কমেছে। চা শ্রমিকদের মনোজয় করেছেন ব্যারিস্টার সুমন। 2022 সালে চা শ্রমিকদের মজুরি বৃদ্ধির টানা 21 দিনের আন্দোলনের সময় তাদের পাশে দাঁড়িয়ে খাবার বিতরণ সহ চা শ্রমিকদের নানা সুবিধা তিনি দিয়েছেন। এই ব্রিজটি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে নির্মাণ করা হয়েছে। ব্রিজটি নির্মাণের আগে নানা দুর্ভোগ পোহাতে হয়েছে এই এলাকার জনসাধারণের। ব্রিজটা হওয়ার পরে আমাদের অনেক সুযোগ সুবিধা হয়েছে। বাচ্চা স্কুলে যাওয়া আসা করতে পারে। অনেক সিটে দুর্ঘটনা রোগী যদি হয়, তাই সোনবাড়ি বেকট রাস্তা আমরা রোগী নিয়ে আসতে যাওয়া করতে যানবাহন করতে পারি। এমন একটা পরিস্থিতি আমাদের ছিল যে আমরা খুব কঠিন অবস্থা, আর এটা যখন ভাঙছে আমরা শুধু চোখে দিয়ে পানি আসছে। কেন? আমরা এখানে ব্রিজ ছাড়া তো আমরা চলার মতো একটাই পথ। শেখ হাসিনা বানাই দিছে পদ্মা সেতু, আমরা তাদের জন্য ধন্যবাদ পদ্মা সেতু। আর এখানে যে পদ্মা সেতুটা হচ্ছে না আমরাও কিন্তু এটা পদ্মা সেতু বলি। কেন জানেন? আমরা কিন্তু দুর্ভোগ ফুয়াইছি এটা নিয়ে। দ্বিতীয় পদ্মা সেতু শেখ হাসিনা আমাদেরকে দিয়ে দিচ্ছে। এটা খুব কষ্টের মধ্যে ছিল, রাস্তাঘাট ছিল না। বিভিন্ন সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন কর্মসূচিতে বিভিন্ন রাস্তাঘাট হওয়ার কারণে মনে করেন আগের থেকে অনেকটা আমরা একটু ভালো আর কি। তাদের যাতায়াতের সুবিধার জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে অনেক কাঁচা রাস্তা HBB করে দেওয়া হয়েছে। এখন চা শ্রমিকদের ছেলেমেয়েরা স্কুলে যেতে পারছে, পণ্য পরিবহন করতে পারছে। তাদের জীবনেও লেগেছে উন্নয়নের ছোঁয়া। আমাদের রাস্তাঘাট ভালো না থাকার কারণে অনেক গর্ভবতী মায়েদের সমস্যা হয়েছে। আমরা দূর দূরান্ত থেকে যে মহিলাদেরকে আমরা মেডিকেলে নিতাম, ওই পাতি তোলা টুকরি আছে, টুকরির ভিতরে গর্ভবতী মহিলাকে সেখানে রেখে আমরা মেডিকেলে নিতাম। তো আগে এই ধরনের আমাদেরকে দুঃখ কষ্ট পোয়াইতে হয়েছে। এখন রাস্তাঘাট ভালো হওয়ার কারণে এবং আমাদের গাড়ি ঘোড়ার সুযোগ থাকাতে এখন মহিলারা আর তেমন আমাদের এটার দুঃখ পোয়াইতে হয় না। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্টি নির্মাণের পাশাপাশি মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে থাকে। দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় হচ্ছে একদম গ্রামীণ জনগোষ্ঠীর সার্বিক অর্থনৈতিক উন্নয়নে এটা কাজ করে। একটি ডিজাস্টার রেজিলিয়েন্স
কমিউনিটি গঠন করার ক্ষেত্রে যা যা করতে হয় সেটা আমরা করি। কোনো জনপদের ব্যবসা বাণিজ্য, শিক্ষা, সংস্কৃতি সহ সার্বিক উন্নতি নির্ভর করে যোগাযোগের ব্যবস্থার উন্নয়নের উপর। তাই ব্যারিস্টার সুমন চুনারুঘাট উপজেলার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের দিকে অধিক গুরুত্ব দিয়েছেন। এ পর্যন্ত তিনি 20 কিলোমিটারেরও অধিক ইট সোলিং রাস্তা নির্মাণ করে দিয়েছেন 60টিরও অধিক ফুটব্রিজ, যা এই এলাকার মানুষের যাতায়াত সহজ করে দিয়েছে। তবে এই উপজেলায় এখনও 326 কিলোমিটার কাঁচা রাস্তা রয়েছে। ব্যারিস্টার সুমনের নান্দনিক ছোঁয়ায় বদলে যাচ্ছে হবিগঞ্জের চুনারুঘাট মাধবপুর এলাকা। চা বাগান অধ্যুষিত এই এলাকা এমনিতেই পর্যটকদের পছন্দের স্থান। তবে অনুন্নত যোগাযোগ ব্যবস্থা সহ পর্যটন সুবিধার অভাবে এখানে এসে তিক্ত অভিজ্ঞতা নিয়ে ফিরতেন দর্শনার্থীরা। পর্যটন বান্ধব এলাকা হিসেবে গড়ে তোলা হচ্ছে প্রাকৃতিক সম্পদ সমৃদ্ধ এই 2 উপজেলাকে। সবুজে আচ্ছাদিত চা বাগান, সাতছড়ি জাতীয় উদ্যান, রেমা কালেঙ্গা বনসহ নানা পর্যটন সম্পদে ভরপুর চুনারুঘাট মাধবপুর এলাকা। এসব প্রাকৃতিক সৌন্দর্য দেখতে প্রতিদিন দেশ বিদেশ থেকে শত শত পর্যটকরা আসেন এইসব এলাকায়। তবে অনুন্নত যোগাযোগ ব্যবস্থা, নিরাপত্তার অভাব সহ পর্যটকদের প্রয়োজনীয় সুবিধা না থাকায় হতাশ হয়ে ফিরতেন দর্শনার্থীরা। চা বাগানের পরিত্যক্ত যাত্রী ছাউনিগুলোকে নান্দনিক করে তৈরি করেছেন পর্যটকদের সুবিধা সম্বলিত বিশ্রামাগার। ব্যারিস্টার সুমন ভাই আমাদের এই যাত্রী ছাউনিটা উদ্বোধন করার পর থেকে আমাদের এখানে পর্যটক প্রচুর আয়ে ছবি টবি তুলে আমরা 2-4 টাকা দোকানদারি করি। আপনারা যে যাত্রী ছাউনিটা দেখতেছেন, এই যাত্রী ছাউনিটার অবস্থা খুবই ভয়াবহ ছিল। এখানে জঙ্গলের মতো একটা অবস্থা ছিল। মানুষ এখানে সন্ধ্যার আগেও এখানে বয়ে দাঁড়াইতো না। এখন প্রায় সন্ধ্যার পর পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা আসে এবং এখানে ভালো ভালো ভিউজ আছে দেখে। ফুটবলের হারানো গৌরব ফিরিয়ে আনতে কাজ করছেন ব্যারিস্টার সুমন। চুনারুঘাট মাধবপুর উপজেলায় 25টিরও অধিক ফুটবল ও ক্রিকেট মাঠ সংস্কার করে খেলার উপযোগী করা হয়েছে। 2 উপজেলাতেই ফুটবল একাডেমির মাধ্যমে তরুণদের ফুটবল খেলার সকল সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। দক্ষ প্রশিক্ষকদের মাধ্যমে তৈরি করা হচ্ছে পেশাদার ফুটবলার। কোনো জাতির উন্নতির জন্য শিক্ষার কোনো বিকল্প নেই, তাই শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে চেষ্টা করা হচ্ছে। শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার জন্য ব্যক্তিগত উদ্যোগে সুরমা চা বাগান আইডিয়াল হাই স্কুল সংলগ্ন সুরমা ছড়ার উপর 160 ফুট ব্রিজ নির্মাণ করা হয়েছে। মাধবপুর উপজেলায় অবস্থিত এই ব্রিজ দিয়ে প্রায় 6000 লোক যাতায়াত করে। মাধবপুর উপজেলায় 10টি ফুট ব্রিজ, 5টি বক্স কালভার্ট ও 10 কিলোমিটার ইট সোলিং রাস্তা নির্মাণ করে দেওয়া হয়েছে। সুরমা চা বাগান অঞ্চলের নিমাই টিলা বাগানবাসীর ব্যবহারের জন্য পুকুর খনন করে দেওয়া হয়েছে। আমাদের এই যে পুকুরটা দেখতে পাচ্ছি আমরা যে এখন যে অবস্থায়, আগে তো একেবারে জরাজীর্ণ মানে ভর্তি ছিল পুকুরটা, এখন এত সুবিধা করে দিছে আপনারা সকলেই দেখতে পাচ্ছেন। ব্যারিস্টার সুমন ভাই আমাদেরকে এই ধরনের পুকুর তৈরি করে দিয়েছে। আসলে গত মনে করেন সামনের সিজনগুলোতে আমরা ভালোভাবে পানি পাবো এবং গোসলের সুযোগ সুবিধা হবে। মাধবপুর উপজেলায় প্রচুর শিল্প কারখানা গড়ে উঠেছে, তাই ব্যবসা বাণিজ্যের বিবেচনায় এই উপজেলার গুরুত্ব অপরিসীম। তাই হবিগঞ্জ 4 আসনের সংসদ সদস্য সৈয়দ সাইদুল হক সুমন চুনারুঘাট মাধবপুর উপজেলার জনগণের কল্যাণে সমানভাবে কাজ করে চলেছেন। তার ঐকান্তিক প্রচেষ্টা অব্যাহত থাকবে এমন প্রত্যাশা 2 উপজেলার জনসাধারণের। স্মার্ট বাংলাদেশ, এটা এখন বর্তমান সরকারের একটি যুগোপযোগী চাহিদা। যেটা ডিজিটাল বাংলাদেশ ছিল, এখন আমরা স্মার্ট বাংলাদেশে যাচ্ছি। তো আপনার নির্বাচনী এলাকা 2 উপজেলা চুনারুঘাট এবং মাধবপুর, এই 2 উপজেলায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কি কি কার্যক্রম চলমান? আরে সবচেয়ে বড় স্মার্ট তো হচ্ছে কি, আপনাকে দেখতে হবে এমপি তো স্মার্ট। এমপি তো প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বলছেন যে তুমি তো ফেসবুকের এমপি। এর মানে স্মার্ট বাংলাদেশের প্রোডাক্টই তো আমি। আমার এলাকায় 70-80টা ফেসবুক পেজ মনিটাইজ হওয়া, মানে আপনি চিন্তা করতে পারবেন না। আমার এলাকায় 70টা ছেলে মাসে ডলার ইনকাম করতেছে,
আমি বলছি যে যোগ্যতা যদি থাকে সারা পৃথিবী তোমাকে দাঁড়াইয়া সম্মান করবে। আপনি আর 2 বছরের পরে আমার এলাকায় কোনো ব্রিজ পাবেন না, কেউ বলবে না যে একটা ব্রিজ বাকি আছে। এমপি হওয়ার পূর্বে অথবা এমপি হওয়ার পরে এই 4 মাসে আপনার প্রচণ্ড ইচ্ছা রয়েছে বাট করতে পারেননি, এমন কি কাজ রয়েছে সেটা যদি শেয়ার করতেন। এমপি তো একটা দায়িত্বের মতো। আমার খুব শখের একটা জিনিস, আমি চাইতেছি 5 বছরের এমপিটা আমি 3-4 বছরের ভিতর সব কাজ শেষ করে আমি বিদায় নিতে পারি। যদি জি, বারবার এমপি হওয়ার ইচ্ছা শক্তি কোনোটাই আমার খুব বেশি নাই। আমার কথা হচ্ছে যে এই একবারই আমি দেখাই দিতে চাই যে একটা মানুষ একটা এমপি যদি আসলে করতে চায় কোনো ধরনের সমস্যা থাকে না। কিন্তু সাধারণ মানুষ যেহেতু আপনাকে অনেক বেশি ভালোবেসে ভোট দিয়ে আপনাকে এমপি নির্বাচিত করেছে, তো সাধারণ মানুষ তো এটাও প্রত্যাশা করে যে আপনি এমপি হিসাবে সব সময় থাকেন, পরবর্তী টার্মেও আপনি আসেন। প্রত্যাশা এই জায়গাটাও তো আপনার একটা দায়িত্ব। প্রত্যাশা মানুষের অনেক থাকে, জি, কিন্তু একজন সফল নেতা কে জানেন? সে বারবার নেতা হওয়াটা সফল বুঝায় না। জি, সে নেতা থাকতে থাকতে তাকে বিদায় করে দেওয়ার মতো আরো নেতার তৈরি পয়দা করতে যদি না পারে তাহলে সেই নেতা সফল না। কেন? আমার জানা যায় আমি যখন লাশ হিসাবে শুয়ে থাকবো, আমি শুনতে চাই যে আমার চেয়েও সফল মানুষরা, যাদের সফল হওয়ার পিছনে আমার অবদান আছে, তারা আইসা আমার জানাজা পড়তেছে। ছেলে মেয়েদেরকে সম্পদ না দিয়ে এদেরকে সম্পদ বানাই যেতে হয়। আমি ঠিক ছেলে মেয়েদের মতোই আমার এলাকার মানুষে ভাবতেছি যে এদেরকে আমি যত না সম্পদ দিয়ে যাব, তাদেরকে এর চেয়ে বেশি সম্পদ এদেরকে বানাই যেতে চাই আমি, যাতে অসংখ্য নেতার তৈরি হয়, অসংখ্য বঙ্গবন্ধুর আদর্শের মানুষ তৈরি হয়, যারা দেশটারে যে কোনো জায়গা থেকে আগায় নিয়ে যাবে। সারা বাংলাদেশ আপনাকে দেখে অনুপ্রাণিত এবং সাধারণ মানুষ অনেক বেশি ইন্সপায়ার্ড আপনার কার্যক্রমে। তো এই জায়গাটা থেকে সারা বাংলাদেশের মানুষের জন্য কাজ করার জন্য আপনি এমপি থেকে বের হয়ে আমি মনে করি একটা মন্ত্রণালয়ের দায়িত্ব আপনার নেওয়া উচিত। বাংলাদেশ সরকার প্রধান যদি মনে করে যে আপনাকে একটা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হবে এবং আপনাকে যদি সেই চয়েসের দায়িত্বটা দেওয়া হয়, তাহলে আপনি কোন মন্ত্রণালয়কে চয়েস করবেন? আমি মনে করি আমি এমপি হিসাবেই আমার চ্যালেঞ্জ হচ্ছে কি আমার এলাকাটাকে সারা বাংলাদেশের সামনে উপস্থাপন করা, যে একজন এমপি চাইলে অনেক কিছু বদলাই দিতে পারে, নট নেসেসারিলি মন্ত্রী। আর কোনো একটা ডিপার্টমেন্ট ধরেন আপনি নিলেন, কিন্তু অন্য ডিপার্টমেন্ট যদি ঠিক না থাকে এই মেশিন চলবে না। প্রতিটা ডিপার্টমেন্টের ইউনিক ক্যারেক্টার আছে, প্রতিটা ডিপার্টমেন্ট আপনার জন্য সমান গুরুত্বপূর্ণ। আচ্ছা, হবিগঞ্জ বাদে সারা বাংলাদেশের মানুষের উন্নয়নের জন্য আপনার স্পেসিফিক কি কোনো পরিকল্পনা রয়েছে? শোনেন, কাজ করি আমি চুনারঘাট মাধবপুরে, সোশ্যাল মিডিয়ার কল্যাণে, আপনাদের কল্যাণে এটার প্রভাব পড়ে সারা দেশে। ফুটবল খেলি আমি সারা দেশে, ওইখানে মানুষ একত্রিত হয়, তাদেরকে আমি আমার জীবনের কথা বলি, গল্প বলি, আমার স্বপ্নের কথা বলি। আমার একটা বিশ্বাস যে আমি যদি আমার এলাকাটারে সব মানুষের সামনে যদি আমি প্রতিষ্ঠা বা আমি দেখাইতে পারি যে আমি কি পাইছিলাম আর কি করছি, এটা আমার একটা বিশ্বাস, এইটাই একটা বড় মেসেজ হয়ে যাবে সারা বাংলাদেশের জন্য বা ভবিষ্যৎ জেনারেশনের জন্য। জি, আপনার অনেক মূল্যবান কথা শুনছিলাম। সময় স্বল্পতার জন্য আমাদের অনুষ্ঠান আজ এখানেই শেষ করতে হচ্ছে। অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ইতিহাস, ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্য সমৃদ্ধ জনপদ চুনারুঘাট ও মাধবপুর উপজেলা। ভৌগোলিক দিক বিবেচনায় এই 2 উপজেলার গুরুত্ব অপরিসীম। হবিগঞ্জ 4 সংসদীয় আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের ঐকান্তিক প্রচেষ্টায় আবার বদলে যেতে শুরু করেছে চুনারুঘাট মাধবপুর উপজেলার দৃশ্যপট। উন্নয়নের নতুন দিগন্তের সূচনা হয়েছে। দর্শক, আজ এ পর্যন্তই। আবার দেখা হবে আগামী পর্বে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।